আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প, সেটা হলো নেকলেস। এই গল্পের মূলত আমরা ইতিপূর্বে প্রথম পর্ব আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে এই নেকলেস গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই গল্পের মাধ্যমে আমরা নেকলেস গল্পটা সম্পূর্ণটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে অংশ বাকিটুকু বাদ ছিল, আজকে মূলত তার যে অংশটুকু যেটুকু বাদ ছিল সেটুকু আলোচনা করব। তো তাহলে বেশি সময় নষ্ট না করি, আমাদের আজকের যে আলোচনা সেই 2 নম্বর পর্ব সেটা তাহলে শুরু করি। তো দেখো, আমরা বিগত পর্বে প্রায় অর্ধেকটার মতো শেষ করছিলাম। তো এর পরবর্তীতে যেখান থেকে শুরু, মূলত বলনাচের দিন এসে গেল, মাদাম লুইসেলের জয় জয়কার। তো বিগত পর্বের যদি আমরা একটু সামারি টানি, যে আপনাদের বিগত পর্বটা মূলত আমরা দেখছিলাম যে আমরা বিগত পর্বে যে তার স্বামী লুইসেল এবং তার স্ত্রী মাদাম লুইসেল মাতিলদা, তাদের অনেকগুলো ঘটনা, আমরা একটা ঘটনা দেখছিলাম। সেই ঘটনাটা হলো কি, যে মাতিলদা যে ছিল অর্থাৎ মাদাম লুইসেলের স্ত্রী, যে মাদাম লুইসেল, তো তার ইচ্ছা ছিল ধনী ঘরে মানে বিয়ে হওয়া, কিন্তু সে তার হয় নাই, কারণ সে নিজেই ছিল একটা গরিব ফ্যামিলির মেয়ে। যদিও সে দেখতে খুব সুন্দর ছিল, ভালো ছিল, কিন্তু তারপরেও সে গরিব ফ্যামিলি হওয়ার কারণে সে তার পরিবারে ওরকম খুব হাই কোয়ালিটি ফ্যামিলির সাথে বিয়ে হয় নাই। এখন বিয়ে না হওয়ার দরুন পরবর্তীতে দেখা যায় তার যে ইচ্ছাগুলো ছিল, এই যে মাতিলদার অনেক স্বপ্ন ছিল ধনীদের মতো চলবে, চলাফেরা করবে, অন্যান্য কাজ করবে, তো সেটা আর পরবর্তীতে তার পূরণ হয় নাই। তো এক সময় দেখা যায় তার স্বামী তার জন্য, যেহেতু সে বাইরে যায় নাই, এই যে মাতিলদা সব সময় ঘরেই থাকতো, ঘরের মধ্যেই মানে বেশিরভাগ সময় ঘরে কাটানো, হয়তো বাড়ি খুব একটা দেওয়া হয় নাই। তো এই জন্য তার স্বামী তাকে খুশি করার জন্য একটা চিঠি নিয়ে আসে। সেই চিঠিটা হলো যে একটা আমন্ত্রণপত্র, যে তাদের যে সরকারি যে কর্মচারীরা আছে সেখানে সবাই মিলে একটা পার্টি হবে আর কি, সেখানে মানে বলনাথ যেটা বলে সেই অনুষ্ঠান একটা হবে, সেখানে তাদেরকে সে অনেক কষ্ট করে এই যে লুইসেল যে আছে তার স্বামী সেটা জোগাড় করেছিল। তো এখন জোগাড় করার দরুন পরবর্তীতে সে ভাবছিল যে তার যে স্ত্রী এটা পেয়ে অনেকটা খুশি হবে, কিন্তু বাস্তবে সেটা হয় নাই। তার যে স্ত্রী মাতিলদা, সে অনেকটা কিন্তু মানে কষ্ট পেয়েছিল। সে মানে আশা করছিল অন্য কিছু, কিন্তু তার স্বামী এনে দিছে তাকে অন্য কিছু। সে চাইছিল যে তার স্বামী তাকে টাকা পয়সা দিবে বা অন্য কোনো কিছু দিবে, মানে যেটা হোক, মানে এক কথায় হলো তাকে এরকম মানে বাজে কোনো জিনিসের অফার করবে না। তো এটা যখন তার স্বামী যাই, তার স্বামী ভাবছিল সে অনেকটা খুশি হবে, কিন্তু তার স্ত্রী বরঞ্চ খুশি হয়নি। তো এরকম হওয়ার পর অবশেষে তার স্ত্রীকে সে মানায় এবং তার স্ত্রী বলে যে তার তো পোশাক নাই, সে পোশাক লাগবে, তারপর কিছুই তো নাই। তো তখন তার স্বামী তাকে পোশাক কিনে দিতে রাজি হয় এবং অবশেষে বলে তো আমার তো কোনো গহনাও নাই। তো তখন যে মাতিলদা রয়েছে, সে তার যে বান্ধবী, সে বান্ধবীর কাছ থেকে, যার নাম হলো মাদাম ফরেস্টিয়ার, তার কাছ থেকে কিছু গহনা, একটা গহনা নিয়ে আসবে যেটাকে নেকলেস বলা হয়, সেটা নিয়ে আসবে এবং সেটা নিয়ে মানে নিয়ে আসার পর সেটা নিয়ে সে বলনাচের মানে এইটার প্রস্তুতি শুরু করবে। তো এই পর্যন্ত মূলত আমরা শেষ করছিলাম আর কি। তো এরপরের যে অংশটা দেখো, আমি কিন্তু মোটামুটি বিগত পর্বটা একটা সামারিটা এনে দিছি। এখন আমরা পরবর্তী অংশটা শুরু করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বলনাচের দিন এসে গেল, এই যে তার যে অনুষ্ঠানটা, তারা যে অনুষ্ঠানের জন্য মূলত সে আমন্ত্রণপত্রটা পাইছিল, সেই অনুষ্ঠানের কথা বলছে, সেই সময়টা এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার, সেই ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। এটা একটু মনে রাখিও, তার যে বৈশিষ্ট্যগুলো এগুলো মনে রাখবা। এগুলো হলো আমাদের এই যে মানে প্রধান যে এখানে নায়িকা এই গল্পের, যেটাকে আমরা মাতিলদা বলতে পারি বা মাদাম লুইসেল, তার এখানে খুব জয় জয়কার আমরা দেখতে পাই। কেন? কারণ সে দেখতে সুন্দর। এগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, এগুলো যে সে কীরকম ছিল, সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, কারণ এগুলো অনেক সময় আসে যে সে দেখতে কীরকম বা তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। বাংলাটা তোমরা এমনভাবে পড়বা, তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক, যে কৌশল আসুক, যেন তুমি উত্তর করে আসতে পারো। তুমি খুঁটিনাটি সবগুলো লাইন ভালোভাবে একটু পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা বাংলায় খুব ভালো একটা নাম্বার তুমি পাচ্ছ। তো দেখো, এরপরে আমরা যেখানে ছিলাম, যে সব পুরুষ তার দিকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে তার ওয়ালটজ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। তো এই কথাগুলো তারা কি বোঝাচ্ছে? এগুলো মূলত এই যে মাতিলদা যে ছিল, যে মাদাম লুইসেল যে ছিল, তার দেখতে খুব সুন্দর ছিল, সে অনেক সুদর্শন ছিল। তো এখন সে দেখতে অনেক সুন্দর হওয়ার দরুন বা দেখতে অনেক ভালো ছিল, যার কারণে তার যে সে যেখানে গেছিল বলনাচের অনুষ্ঠানে,
তো সেখানে যারা অন্যান্য ব্যক্তিগুলো ছিল তো তারা তার দিকে বারবার লক্ষ্য করছিল, এটা স্বাভাবিক, এটা লক্ষ্য করবি। এখন এখন তুমি যদি কোনো একটা অনুষ্ঠানে খুব ভালোভাবে সুন্দরভাবে সেজে গুজে যাও তো তোমাকে সুন্দর দেখাবে, তখন মানুষজন তোমার দিকে কিন্তু লক্ষ্য করবি। তো তেমনিভাবে যে ছিল যে মাতিলদা ছিল সেও খুব সুন্দরভাবে সেজে গুজে গেছে, তো যার কারণে তার যে বিভিন্ন ধরনের যে ইয়াগুলো ছিল, সরকারি কর্মচারীগুলো, মানুষগুলো অন্যান্য ছিল, তারা তো সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং তার সাথে আগ্রহে কথা বলার আলাপ করার যেটাকে বলছে একটা আগ্রহ সবাই প্রকাশ করতে থাকে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে যে মন্ত্রী যে শিক্ষামন্ত্রী ছিল সেও তার সাথে তার দিকে দৃষ্টি দিচ্ছিল, কার দিকে? এই মাতিলদার দিকে, শিক্ষামন্ত্রী সহ এরকম, মানে সে খুব সুন্দরভাবে সেজে গুজে দিয়েছে এবং নিজেকে এখানে সে অনেকটা গর্ববোধ মনে করছে, আমি দেখতে অনেক সুন্দর, এরকম বিষয়টা। এটা হয় না অনেক সময়, এটা কিন্তু হয়, এটা কিন্তু এরকম আমরা দেখি আমাদের লাইফে এরকম করতে। তো এরপর দেখো, এরপর বলছে আনন্দে মত্ত, মত্ত মানে হলো আত্মহারা, মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। মানে তার মূলত এখানে বোঝানো হয়েছে এই লাইনটা দ্বারা, মূলত তার যে রূপটা সুন্দর, অনেক যে সৌন্দর্য, তার রূপের প্রশংসা এখানে মূলত করা হয়েছে এই লাইনটা, মানে আনন্দমত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। এখন যেহেতু সে সবাই তার দিকে অধীর আগ্রহ চেয়ে আছে, সবাই তার সাথে কথা বলতে চায়, আলাপের আগ্রহ করতে চায়, যেটাই এখানে বলা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীও তার সাথে একটা মানে এই যে একবারে তার দিকে তাকাচ্ছিল বারবার। এই যে বিষয়গুলো যখন এরকম ঘটে তখন নিজেকে খুশি লাগবে না? খুশি খুশি ভালো লাগা একটা কাজ করবে। তো ঠিক তেমনিভাবে তারও মধ্যেও মাতিলদা ছিল, তার মধ্যে একটা খুশি লাগা, ভালো লাগা কাজ করে এবং সে এই ভালো লাগার সাথে সে নৃত্য করতে মানে তার নৃত্য কার্যক্রম পরিচালনা করতে থাকে। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না, মানে সে এখন মানে নিজেকে খুব গর্ববোধ মনে করতেছে, আমি তো দেখতে সুন্দর এরকম, মানে নিজেকে এখন অনেকটা গর্ব ভাবে, মানে অনেকটা বড় মনে করতেছে, মানে এখানেই সে সবার সেরা এরকম কোনো কিছু। এজন্য বলতেছে যে তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে আর কিছুই ভাবে না, মানে সে এখন এটাই শুধু তার মাথার মধ্যে ঘুরপাক খাটতেছে। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এই সব আহুতি, মানে হলো আহ্বান ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর, মানে সে ভাবতেছে যে এই জিনিসটা সবাই তার দিকে তাকাবে, একটা মেয়ের দিকে, সে যে খুব সুন্দর, তার সাথে সবাই কথা বলতে চাবে, মানে একটা পাত্তা নেওয়া যে ভাবটা, বিষয়টা আর কি। বলছে এই জিনিসটা একটা মেয়ের জীবনে কতই না মধুর হয়। আরেকটা জিনিস বলে রাখি, যে গল্পটা মানে ভালোভাবে বিশ্লেষণ করার আগে, এই গল্পের মধ্যে কিন্তু আমরা যে কালচারগুলো, সংস্কৃতিগুলো পাবো না, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের এগুলো সংস্কৃতিগুলো এখন এরকম মানে অতদূর পর্যন্ত মানে ঘটনা যায় নাই সংস্কৃতিটা, মানে তাদের দেশে যে সংস্কৃতি, মানে বল নাচ থেকে শুরু করে অন্য একটা মেয়ের প্রতি যে দৃষ্টি, কিভাবে তাকানো, এই বিষয়গুলো, এগুলো যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা হয় তাহলে কিন্তু এটা অনেকটা খারাপভাবে দেখা হবে। কারণ এখানে কিন্তু এই গল্পটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে না, এই গল্পটা মূলত বিদেশির, এই যে আমরা জানি যে এই গল্পটা কিন্তু বাংলাদেশি কোনো লেখকের না, আমরা এটা বিদেশি একজন ব্যক্তি লেখক এই গল্পটা লিখেছেন। তার মানে এটা কিন্তু তাদের দেশের যে কালচার, তাদের দেশের যে সংস্কৃতি, সেটার উপর নির্ভর করে কিন্তু এই গল্পটা রচিত করা হয়েছে, তাদের সংস্কৃতিটা বিষয়টাকে গুরুত্ব দিয়ে। তো এই জন্য কিন্তু সেই বিষয়গুলো তারা এখানে তুলে ধরেছে। তো ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল, মানে সারা রাত তারা মানে মজা করতে লাগলো, গান নাচ করতে লাগলো, এগুলো করতে লাগলো। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এরকম নাই, কিন্তু তাদের এগুলো সংস্কৃতি, এগুলো তারা করে আর কি। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত, মানে হলো মগ্ন ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটা বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল। তো দেখো কীরকম অবস্থা, মানে তার যে স্বামী ছিল অর্থাৎ লুইসেল, সে মূলত এই যে 3জন ভদ্র মহিলার সাথে, ভদ্রলোকের সাথে, সে মহিলা যে ছিল সে তার মানে 3জন ভদ্র মহিলা, তার সাথে সে সারা রাত ওইখানে আধঘুমে আড্ডা দিছে, ওই তার মাতিলদা যে আছে তার স্বামী। আর অপরদিকে আবার কি করছে, এদিকে বাড়ি ফিরবার অপরদিকে সে ছিল মাতিলদা, সেও কিন্তু আড্ডা দিছে অনেকক্ষণ তাদের বিভিন্ন ধরনের যারা এখানে দেখতে সুন্দর, ভালো ছিল এরকম অনেকের সাথে। তো এর পরবর্তীতে দেখা যায় বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌরে মানে হলো অতি, আটপৌরে অর্থ লিখে নিতে পারো অতি সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে মানে তার স্বামী তার কাঁধের উপর সেটি জড়িয়ে দেয়। বননাচের পোশাক অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য পরিস্ফুট হয়ে উঠেছিল। ওই যে বননাচে তার যে দিনটা ছিল, ওইটার সাথে এই যে তাদের ওই যে দারিদ্র্য, এই বিষয়টা আরও সুস্ফুটিতভাবে উঠেছিল। বলতে কীরকম, মানে এখানে তারা মূলত এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে যে তাদের যে সৌন্দর্যটা, এটা তো তাদের যে এই সৌন্দর্যটা ছিল,
এটা তো শুধু মানুষকে দেখানো ছিল, কিন্তু আসলে কি তারা এরকম এতটা ধনী বা এরকম পর্যায়ে ছিল? তো এই জন্য তারা কিন্তু এটাকে ঢেকে রাখার চেষ্টা করছিল, যে মানুষ এটা দেখালে মানুষ কি মনে করে না মনে করে। এই জন্য কিন্তু তারা পরবর্তীতে গায়ে চাদর দিয়ে কিন্তু চলে যায়। তো এই জন্য এটা বলা হয়েছে যে বলনাচের পোশাক অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওই দরিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল। এরপরে দেখো, মেয়েটি তার অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। মানে যাতে কেউ তাকে নিয়ে মূলত টিটকারি না দিতে পারে, এটা অর্থ লিখে নিতে পারো, যে যাতে তাদেরকে নিয়ে কেউ টিটকারি, মানে অন্য যারা ধনী ফ্যামিলি ছিল তার মতো মানে ভালো ভালো পোশাক পরে গেছে, তারা কিন্তু ভালো শাল চাদর, মানে দামি দামি চাদর, পশমি চাদর, ভালো চাদর কিন্তু তারা পরে সেখান থেকে আসছে। কিন্তু এখানে সে কিন্তু তাড়াতাড়ি, যে মাতিলটা ছিল সে কিন্তু তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে চলে আসছে, যাতে এইরকম যে তার যে এরকম ভালো দামি পোশাক বা এগুলো নাই, যাতে এগুলো অন্যের চোখে না পড়ে। বুঝতে পারছো? আর আমি যেগুলো কথাগুলো বলি এগুলো কিন্তু একটু সবাই নোট করে নেবা, একটু শুধু ওয়েট। তো দেখো, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, যার কারণে আমরা একটু ওয়েট করেছিলাম। তো দেখো, এরপরে আমরা যেখানে যাই, পরবর্তী অংশ যেটা আছে সেটাতে যদি যাই, দেখতে পাবো যে লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। মানে বলতেছে এমনিতে যেতে যাচ্ছে, তো বলছে তাড়াতাড়ি এখানে থামো একটু, আমি একটা গাড়ি নিয়ে আসতেছি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে, মানে কারো কথায় শুনে না, সে ঝটপট করে সিঁড়ি বেয়ে নামতে থাকে, যেন কারো চোখ তার উপরে না পড়ে। মূলত এই কারণেই, মানে সে যে গরিব এই জিনিসটা কারো কাছে কিন্তু সে যাতে প্রকাশিত না হয়। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না, মানে কোনো গাড়ি নাই। তারা গাড়ি খোঁজ করতে করতে অনেক দূরে একখানাকে দেখে তার গোরওয়ানকে ডাকতে থাকে, মানে তারা অবশেষে একটা গাড়ি আর কি পাইল। তো হতাশ হয়ে গাড়ি না পাওয়ায়, মানে অনেকটা মানে গাড়ি পাই নাই, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, তারপরও কোনো গাড়ি নাই। এই জন্য বলছে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে, মানে ফ্রান্সের একটা বিখ্যাত নদী সিন নদী দিকে হাঁটতে থাকে আর কি। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায়, তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি, যা প্যারিসে মানে ফ্রান্সে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা যেই দিনে এইগুলি নিজের দুর্দশা দেখতে লজ্জা পায়। মানে অবশেষে তারা একটা গাড়ি পায় আর কি। তো সেই গাড়িটা মানে এমন একটা অবস্থা যে গাড়িটা মনে করো সন্ধ্যার পরেই শুধু এগুলো বের হয়, মানে তার দেখতে যে গাড়িটার অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে এটা মানে বলা হয়েছে, মানে গাড়িটা দেখতে অনেকটা একবারে মানে দিনে বের করার মতো না, মানে এমন একটা গাড়ির অবস্থা হয়ে গেছে। তো এই জন্য বলছে এটা শুধু সন্ধ্যার পরেই দেখা যায়। তো ওইখানি তাদের মাস্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল, মানে তাদের বাসা পর্যন্ত ওইটা পৌঁছে দিল এই গাড়িটা। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল, যেহেতু সারা রাত অনেক আনন্দ ফুর্তি করছে, তো এই জন্য অনেকটা ক্লান্ত। মেয়েটির সব কাজ শেষ, মানে তার অভিনয় করা শেষ, এই যে মাতিলদা ছিল তার প্রায় অভিনয় শেষ, এই যে এত কিছু যে করছিল সব কিছু প্রায় শেষ। এই জন্য বলছে যে মেয়েটির সব কাজ শেষ, মানে তার অভিনয় করা সব কিছু শেষ। এরপরে কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। এখানে যদিও বলা হয়েছে আপিস মানে এখানে অফিস, মানে আবার কি বলা হয়েছে যে তার স্বামী আবার এদিকে তার মাথায় একটা চিন্তা আছে, সেই চিন্তাটা হলো কি তার স্বামীকে আবার 10টায় কোথায় পৌঁছাইতে হবে, অফিসে গিয়ে পৌঁছাইতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে হঠাৎ সে আর্তনাদ করে উঠল, তার হাড়খানা গলায় জড়ানো নেই। দেখো বিষয়টা, মানে সারা আনন্দ ফুর্তি করছে, তখন কিন্তু লক্ষ্য করে নেই তার গলায় হাড়টা আদৌ আছে কি নাই। কিন্তু যখন সে এরকম আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন লক্ষ্য করে যে তার গলায় সেই হাড়টা আর নেই। তার স্বামী পোশাক তখন অর্ধেক খোলা মাত্র হয়েছে। সে জিজ্ঞাসা করলো কী হয়েছে। উত্তেজিতভাবে, মানে হতাশায়, উত্তেজিত বলতে এখানে হতাশায় মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদাম ফরেস্টের হাড়খানা নেই। মানে মেয়েটা অনেক উত্তেজিত হয়ে বলছে যে এই যে আমার যে গলায় মালাটা ছিল, হাড়টা ছিল, ওইটা তো আর নেই, এটা তো দেখতেছি না। তখন তার স্বামী আতঙ্কিতভাবে, মানে তার স্বামী সে উঠে দাঁড়ালো, কি বললে, তা কি করে হবে, এটা সম্ভব নয়। মানে তুমি এটা কি বললে, এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব না, তুমি কীভাবে এটা কী করলে।
হ্যাঁ, মানে এভাবে সেও কিন্তু আতঙ্কিত হয়ে গেছে এই কথা শুনে যে হারটা আর নেই। পোশাকের ও বহিবাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না, মানে তা পাইল না আর কি, সব জায়গায় খোঁজ করলো কিন্তু তারপরও তারা কোথাও পেল না। এই যে হারটা তারা কোথাও পেল না আর কি, যে তারা মানে তাদের পকেট যা কিছু আছে সব জায়গায় চেক করলো কিন্তু হারটা তারা পেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে? মানে এখন সন্দেহ করতেছে, যে বলতেছে তুমি যখন আসছিলা সেই আসার সময় কি তুমি লক্ষ্য করছিলা যে ওই হারটা তোমার গলায় আছে কি না, তুমি কি দেখছিলা এটা? এভাবে তার স্বামী বলতেছে। তখন তার স্বামী বলে, হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষে দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। বলছে যখন আমরা বিশ্রাম কক্ষ দিয়ে বের হয়ে আসছিলাম তখনও তো এটা আমার ছিল, তা তো মনে আছে আমার। তো এভাবে তার স্বামীকে সে বলছে, কিন্তু যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমার শোনা উচিত ছিল। তো বলছে যদি এটা রাস্তায় যদি এটা পড়তো তাহলে তো ওটা শব্দ শোনা যেত, কিন্তু এটা কি আদৌ সম্ভব? তখন তো তারা এই ধ্যানে আর ছিল না যে এটা কোথাও পড়তেছে না পড়তেছে আমরা শব্দটা শুনবো, গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। এখন তারা সন্দেহ করতেছে মনে হয় গাড়িতে পড়েছে, কিন্তু গাড়িতে পড়লে কি বোঝা যাবে? গাড়ির শব্দে তো আর বোঝা সম্ভব না। হ্যাঁ, অবশ্যই তাই, তুমি গাড়ির নম্বরটা টুকিয়ে নিয়েছিলে। এখন দেখো, তুমি একটা নতুন কোনো গাড়িতে উঠছো, তুমি কি কখনো আগে মানে গাড়িতে ওঠার আগে গাড়ির যে নম্বরটা সেটা কি তুমি লিখে নাও, নোট করে নাও? এখন তারা সন্দেহ মানে বলতেছে যে গাড়ির নম্বরটা কি তুমি টুকিয়ে নিয়েছিলা, যে গাড়িতে তুমি উঠছিলা, গাড়ির নম্বরটা তো টুকো নাই। তো এভাবে এখন মানে বিভিন্ন ধরনের তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আর কি। না তা আর তুমি কি তা লক্ষ্য করেছো? এখন সে বলতেছে তুমি কি তা লক্ষ্য করছিলা? মানে না, মানে কেউ লক্ষ্য করেনি। ওটা কে লক্ষ্য করে বলো? তুমি আমি যেই গাড়িতে নতুন কোনো গাড়িতে উঠি, যখনই উঠি তখন কি আমরা লক্ষ্য করি যে গাড়ির নাম্বার কত, প্লেট নাম্বার কত? এটা তো কেউ লক্ষ্য করে না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, মানে তারা দুজনেই একে অপর দিকে তাকিয়ে থাকে, যেহেতু এটা নাই। শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল, কারণ যেহেতু খোঁজা লাগবে সে এজন্য সে আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা নাকি। মানে হলো বাসভবন থেকে একবারে সিন্নদী পর্যন্ত, মানে যেটুকু রাস্তা তারা হেঁটেছিল, কোথা থেকে? বাসভবন থেকে তাদের সিন্নদী পর্যন্ত এইটুকু রাস্তা। তারপর সে গেল, মেয়েটি তার সন্ধ্যার গাউন পরে রয়ে গেল, মানে যেটা সে পরেছিল সেটাই পরে আছে। বিছানা শুতে যাবার শক্তি আর নেই, মানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য খুব প্রচুর কিন্তু তাদের ঘুম ক্লান্ত, কিন্তু তারপরেও তাদের বিছানা যাবার শক্তি নেই, মানে যেহেতু এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ, এরকম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই জন্য মূলত তাদের এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল, মানে বসে থাকলো আর কি। সকাল 10টার দিকে তার স্বামী ফিরে এলো, কিছুই সে খুঁজে পায়নি। প্রায় খোঁজাখুঁজি পর, অনেকক্ষণ পর, সকাল 10টার সময় প্রায় 3 ঘন্টা ধরে বাইরে খুঁজতেছিল, কিন্তু কিছুই খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপন দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো, মানে যতটুকু তাদের সম্ভব, মানে আয়ত্তের মধ্যে, যে যেমন কেউ যদি এইটা পেয়ে থাকে তাদেরকে এত টাকা বা এত টাকা দেওয়া হবে, যতটা তাদের মানে আয়ত্তের মধ্যে যেটা সম্ভব, এরকম সে পুরস্কার ঘোষণা পর্যন্ত দিয়ে আসছে, যাতে কি করে যে কেউ পাইলে যেন তাদের কাছে সেটা ফিরিয়ে দেয়। ওই ভয়াবহ বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটলো, মানে তার হার ফিরিয়ে দেওয়ার দুশ্চিন্তায় আর কি মূলত তার দিনটা গেল। সন্ধ্যাবেলায় যখন লইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায়নি। মানে সারাদিন খোঁজাখুঁজি করলো কিন্তু অবশেষে তারা কিছুই আর খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে আর হারখানা আংটা তুমি ভেঙে ফেলেছ, তাই তুমি মেরামতে করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবো সময় পাবো। মানে তার স্ত্রীকে বলছে, তুমি তাকে এরকম একটা মিথ্যা কথা বলো যে আমার আবার তো আংটা ভেঙে গেছে, এটা মেরামত করার জন্য দিছি, তো এটা পরবর্তী তোমাকে ফিডব্যাক দিয়ে দিব, তো আবার তো একটু কয়েকদিন ওয়েট করো। এভাবে তাকে লিখতে বলে। কেন বলে? কারণ তার স্বামী বলে যে এভাবে তুমি যদি দাও তাহলে আমরা একটা ভাববার সুযোগ পাবো যে আমরা কী সিদ্ধান্ত নিব বা কোনটা নিলে সবচেয়ে বেস্ট হয়, এরকম একটা মানে সিদ্ধান্ত নিতে পারবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল, মেয়েটিও তার যে কথা মতো সে লিখে দিল। হ্যাঁ, যেহেতু এরকম একটা পরিস্থিতির শিকার, এখন তো আর অপশনও নাই যে কি করবে না করবে। এরপরে দেখো, এরপরে যেটা আছে, 1 সপ্তাহ শেষ হওয়া তারা সব আশা ত্যাগ করলো, মানে 1 সপ্তাহ অনেক খোঁজাখুঁজি করলো, খোঁড়া করে তারা সব আশা ত্যাগ করলো, খুঁজে পাইল না আর। বয়সে 5 বছর বড় লইসেল ঘোষণা করলো, মানে মাদাম লইসেল অর্থাৎ মাতিলদার চেয়ে তার স্বামী লইসেল
কত 5 বছরে বড়। সে বলল ওই জোড়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে, মানে ওই যে ভারী গহনা যেটা তারা নিয়েছিল এটা ফেরার ব্যবস্থা অবশ্যই করতে হবে। পরদিন যে বাক্স ওটা ছিল ওর ভিতরে সেই স্বর্ণকারের নাম ছিল, যার কাছ থেকে সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র খেটে বলল যে মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। মানে তারা এখন ওই যে বাক্সটা যে যার কাছ থেকে নিয়েছিল তো ওইখানে ওইটার নাম ছিল এবং তারা খুঁজতে খুঁজতে অবশেষে সেখানে গেল এবং তাকে বললো যে এইটা কি আপনারা বিক্রি করছেন এরকম। তখন সে বললো যে এই হারখানা আমি বিক্রি করিনি, শুধু তারা কী দিয়েছিল, বাক্সটা দিয়েছিল। তারপর তারা ওই সেই হারটির মতো হার খোঁজার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকার কাছে দিয়ে, মানে এখন তারা ওই হারটার অনুরূপ একটা হার তৈরি করবে, যেহেতু তাদের কাছে বাক্সটা আছে তার মানে এখানে কিন্তু হারটার অনুরূপ মানে একটা প্যাটার্ন দেওয়া আছে যেহেতু এখানে রাখা হয়েছিল, তার মানে ওইটার অনুরূপ এখানে ইয়াগুলো ঘাটগুলো দেওয়া আছে, তা ওইভাবে তৈরি করে দেবে। তো এই জন্য সবার কাছে গেল, অনেক স্বর্ণকারের কাছে, যাতে এটা তৈরি করে দিতে পারে। দুজনের শরীরে বিরক্তি আর উদ্বেগে খারাপ হয়ে গেছে, মানে হার না পাওয়ায় অনেকটা দুশ্চিন্তা দুইজনের মধ্যে। তারপর হলো কি প্যালেস রয়েলে, মানে এটা একটা মার্কেটের নাম তাদের অঞ্চলের, যেমন আমাদের মনে হয় পুরান ঢাকার মধ্যে আমাদের দেখি যে নিউ মার্কেট আছে, এরকম অসংখ্য জায়গা আছে না, এরকম তাদেরও একটা মার্কেট আর কি, মার্কেট নাম প্যালেস রয়েল। তারা এমন একটা হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো, মানে অবশেষে তারা তাদের যে হারটা হারিয়ে গেছে সেটার মতো অনুরূপ একটা হার পেল, মানে সেটার মতো দেখতে আর কি। তার দাম 40,000 ফ্রা। চিন্তা করছো কত হাজার ফ্রা? 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। তখন অবশেষে কত? 36,000 ফ্রা দাম হলো। 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো, মানে স্বর্ণকারকে বললো যে এটা আপনারা বিক্রি করিয়েন না, এটা আমরাই নেবো, আবার টাকা নাই, আমরা টাকা ম্যানেজ করে নিয়ে আসতেছি, 3 দিন আপনি এটা বিক্রি করিয়েন না। এগুলো কিন্তু মনে রাখবা, সেটার দাম কত হয়েছিল? প্রায় দাম 40,000 ফ্রা, কিন্তু তারা 36,000 ফ্রাতে মানে দিতে প্রস্তুত হয়েছিল দোকানদার। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত নিতে পারবে, মানে তারা এটার সাথে এই বিষয়টাও তারা ডিল করলো। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, মানে তার বাবা মৃত্যুর যে সম্পত্তির পরিমাণ, মানে যেগুলো তার বাবা দিয়েছিল প্রায় 18,000 ফ্রা, বাকিটা সে ধার করলো। মাদাম লুইসেল যখন জোড়া গহনা মাদাম ফরেস্টকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, ওটা আরও আগে আমায় ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারতো। মানে বলতেছে যে তুমি যে এত দেরিতে ফেরত দিলা তা আগে আমাকে দিতে পারতা, মানে এত দেরিতে ফেরত দিলে এটা তো আমারও দরকার ছিল এরকম। তার বান্ধবী সেই ভয় করছিল, তেমনভাবে সে গহনা বাক্সটি খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, কী মনে করত, সে কি বলতো, সে কি তাকে এক অপহারক ভাবতো, মানে আমানতের জিনিস খেয়ানত করা। মানে সে এখন যখন তাকে ফিরিয়ে দিতে যায় তার বান্ধবীকে, সেইগুলো কল্পনা করে বলছে সে তো যদি এটা খুলে দেখতো, খুলে তো দেখে নাই, বলছে যদি খুলে দেখতো, এরপরে সে মনে মনে ভাবতেছে যদি আবার সন্দেহ করতো খুলে দেখলে, তাহলে সে আমাকে কেমনটাই না ভাবতো এরকম। কি এটা মাদাম লুইসেল বা যেটাকে মাতিলদা আমরা বলি, সে এটা মনে করছিল। তো এরপরে দেখো, এবার মাদাম লুইসেলের দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। ওই যে তার যে মানে অনেকটা মানুষের কাছে ধার নিয়েছে, কারণ তার বাবার তো 18,000 ছিল, আরও বাকি অনেক টাকা ধার নেওয়া লাগছে মানুষের কাছ থেকে, সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল, যেহেতু তাদের বাড়িতে আগে দাসী ছিল, কারণ এখন তো তাদের নিজেদেরই অভাব, আগে তো অভাব ছিল না, আগে তো মানে দাসী কাজ করতো, কিন্তু এখন তো আর তাদের নিজেদেরই অভাব থাকে, বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করলো, কারণ আগে তারা যে বাসায় থাকতো সেখানে বাসা ভাড়া অনেক দেওয়া লাগতো, মানে খরচ বেশি ছিল আর কি। তো এখন এই জন্য তারা দুর্বল বাসায় আসলো, যাতে তাদের খরচটা কম হয়। নিচে ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো, কারণ খরচের একটা বিষয় আছে, কারণ বেশি যদি হাই কোয়ালিটি বাসায় থাকে তাহলে খরচটা একটু বেশি লাগবে, এজন্য তারা একটা নিম্নমানের একটা বাসা ভাড়া করলো। তবে ঘরকন্যা মানে হলো গৃহস্থালী যে কাজগুলো, এগুলোকে বলা হচ্ছে ঘরকন্যার। কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। কে? মাতিলদা। সব মানে সে নিজে করবে এরকম একটা সিদ্ধান্ত নিল, কারণ এখন তো অপশন নাই। এখন যদি সে এরকম বাড়ির কাজ করার জন্য মানুষ রাখে, তাকে তো অবশ্যই টাকা দেওয়া লাগবে না, সে তো এমনি আর থাকবে না। তো এখন তো তাদের তো এমনিতেই অভাব, সে আবার তাদেরকে কীভাবে টাকা দেবে, এজন্য সে এখন সব কিছু নিজে করা করলো। কে? এটা মাতিলদা। তার গোলাপি নখ দিয়ে যে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র ও ঝোল, তারপর রাধার কড়াই মাঝে ময়লা কাপড় চোপড় সমীজ
বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। সকাল সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে, মানে হলো ভারী হওয়ার কারণে অনেক। এরপর সাধারণ পরিবারে মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তাতে দুঃখের পয়সায় একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। মানে বিষয়টা এমন হয়ে গেছে এখন, মানে যখন মানুষের মধ্যে আমরা জানি যখন টাকা থাকে না, অর্থ থাকে না, তখন কিন্তু আমরা 1 টাকাও কিন্তু ছাড়তে চাই না, চাই না। মানে তখন কিন্তু আমাদের অনেক, মানে সব কিছু ব্যাকগ্রাউন্ডটাই আমাদের দুর্বল হয়ে যায়, আমরা ভালোভাবে চলতে পারি না, আমাদের খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, মানে অনেক কষ্ট জীবনটা চলে। ঠিক একই অবস্থা হয়েছে এই মাতিলদার। মানে যখন এরকম তাদের পরিবারের মধ্যে একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে, তখন কিন্তু দেখা গেছে তারা মানে এই খারাপ অবস্থা সৃষ্টি হওয়ার কারণে তখন তাদের মধ্যেও একটা ঝামেলা দেখা দিচ্ছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হলো তাদের টাকা নাই, তারা চলবে কিভাবে, এবং তাদের এমনিতে আবার ঋণ আছে সেটা পরিশোধ করা লাগবে, এবং তাদের এই বিষয়গুলোর জন্য মাতিলদা নিজেই বাসার সবগুলো কাজ করতে লাগলো। তো এই জন্য এই বিষয়গুলো বলা হয়েছে। প্রত্যেক মাসে সব সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, মানে কিছু সুদ দিতে হয় আর কি, যেটাকে বলে কাউকে কিছু সুদ দিতে হয়। কিন্তু যদি তারা অনেক ঋণ নিয়ে ফেলেছে। তার স্বামীও সন্ধ্যাবেলায় কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবে খাতা ঠিক করে রাত্রে 1 পাতা 5 সাউ, মানে হলো 5 পয়সা যেটাকে বলে হিসাব, সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর ধরে চললো তাদের। এরকম মানে কষ্টের জীবনটা প্রায় 10 বছর ধরে অতিবাহিত হতে থাকলো। এইগুলো কিন্তু মনে রাখবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। 10 বছর শেষে তারা সব কিছু মহাজনের সুদ সহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদেরও সঞ্চয় হলো, মানে এই তাদের যে ক্ষতিপূরণটা, এই একটা মানে নেকলেসের জন্য, ওইটার জন্য তাদের একবারে হুবহু ওইটা ফেরত দিতে হইলো মাদাম ফরেস্টিয়ারকে। তো এইটার জন্য যে অনেক টাকা লাগলো, এই টাকা তারা মানুষের কাছে যতগুলো ধার করেছিল আর বাকি যাহা কিছু হলো, এই সবগুলো পূরণ করতে করতে তাদের প্রায় 10টা বছর লেগেছিল, এবং এই 10 বছরে তারা এই সম্পূর্ণ ধার শোধ করতে পারছিল, এবং অবশেষে তারা তাদের কিছু অর্থও জমা করতে পেরেছিল। এরপরে দেখো, এরপরে যেটা আছে, মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্ক মনে হয়। দেখো এখন মাদাম লুইসেল এমন একটা অবস্থা হয়ে গেছে, তার মানে বাসার কাজ নিজে করতে হয়, সব কিছু নিজে করতে হয়। তো যার কারণে তার এমন শরীরে এমন গঠন বা অবস্থা হয়েছে, তাকে দেখলে গরিব গরিব মনে হয়। বুঝতে পারছো? মানে এরকম একটা তার অবস্থা হয়ে গেছে, মানে তাকে দেখলে এখন কি কি মনে হয়? গরিব গরিব মনে হয়। কাকে? মাদাম মাদাম লুইসেলকে, অর্থাৎ যার নাম হলো আমরা কি জানি, মাতিলদা। বুঝতে পারছো? সে এখন গরিব গৃহস্থের শক্ত কর্মঠ ও অমার্জিত, মানে চেহারা তার লাবণ্য নেই, অমার্জিত মানে তার লাবণ্য চেহারা নেই, মেয়ের মতো হয়ে গেছে। তার চুলের অবিন্যস্ত ঘাগরা একপাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনে সেই সান্ধ্য অনুষ্ঠান এবং সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, এমন এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। মানে তার অতীতের বিষয়গুলো ভাবে। আমরা যখন এমনিতে বসে থাকি তখন আমাদের অতীতের কর্মগুলো নিয়ে ভাবি না? ঠিক একইভাবে মাদাম লুইসেল যে ছিল, সেও তার অতীতের কর্মগুলো নিয়ে ভাবতে থাকলো, যে এরকম বল নাচের দিন বা বল নাচের অনুষ্ঠানের দিন তাকে দেখে সবাই এরকম প্রশংসা করতেছিল। তো এই বিষয়গুলো সে কী করতে থাকে? ভাবতে থাকে। কে? মাদাম লুইসেল। তো যদিও সে গলার সে হারখানা না হারাতো তাহলে কেমন হতো, এখন ভাবতেছে, বলছে এটা যদি না হারাইতাম তাহলে আমার জীবনটা আজকে কত সুন্দর না হতো, আজকে এরকম অবস্থা হতো না। কে জানে, কে বলতে পারে কি অন্যান্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য। বলছে এই কীভাবে কি জীবনটা কই থেকে কই হয়ে গেল। এরকম সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। মানে একটা সামান্য বিষয়ে একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, বাঁচতে হতে পারে, তার বাস্তব প্রমাণ হলো আমি নিজেই। এরকম বিষয়টা সে নিজেকে বলতেছে, এগুলো আগে সে এগুলো সব কল্পনা করতেছে। এক রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চামস এলিসিস, মানে হলো তাদের অঞ্চলের একটা পার্ক আর কি, ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফরেস্টার। এই যে তার বান্ধবী ছিল, সে একটা পার্কে গেছে একদিন, কাজ সবগুলো পারিবারিক যেগুলো ঝামেলা সবগুলো শেষ করে সে কাজে গেছে। তখন গিয়ে দেখে যে সেখানে মাদাম ফরেস্টার, অর্থাৎ তার যে বান্ধবী, সেও সে পার্কে আসছে। সে এখন যুবতী, মানে তাকে দেখে এখন যুবতী মনে হয়। কাকে? তার বান্ধবী যে মাদাম ফরেস্টার ছিল, সুন্দর ও আকর্ষণীয়। কিন্তু যদিও মাদাম ফরেস্টার সে মাদাম লুইসেল অর্থাৎ মাতিলদা কিন্তু বেশি সুন্দরী ছিল।
দেখে মাদাম লইসেলের মন খারাপ হয়ে গেল, কারণ যে আগের চেয়ে সে বেশি, তার চেয়ে বেশি সুন্দর ছিল, এখন সে তার চেয়ে কুৎসিত হয়ে গেছে, কে? মাদাম লইসেল। এজন্য সে অনেকটা মন খারাপ করলো। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। সে বলতেছে, আমি কি আমার বান্ধবী যাতে তার সাথে কথা বলতে যাবো? কারণ লজ্জা, নিজের মধ্যে একটা লজ্জা বোধ করতেছে আর কি। তো বলছে, না অবশ্যই বলবো, কেন বলবো না। তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে, কেন বলবে না। বলছে, তাকে তো আমি তার টাকা বাকি রাখি নাই, যদি তার টাকা বাকি রাখতাম বা তার যে প্রাপ্য যে টাকা যদি সেটা না দিতাম তাহলে আলাদা কথা ছিল, কিন্তু তার যেটা প্রাপ্য, সে যেটা মানে টাকা পাইতো, তার যে নেকলেসটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম বা হারটা, তো সেটা তো আমি ফিরিয়ে দিয়েছি, তাহলে তার সাথে কথা বলতে লজ্জার কি। তো বলছে, অবশ্যই আমি তার সাথে কথা বলবো, তাকে বিষয়টা খুলে বলি। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। মানে জেনি বলতে তার নাম এই যে মাদাম ফরেস্টার, এটা কিন্তু নাম, যেহেতু আমরা এটা হয় না, যখন তোমার নিকট কেউ কোনো বন্ধু বা নিকট কেউ থাকে তুমি তার একটা আলাদা সংক্ষিপ্ত নাম রাখো না, ঠিক তেমনিভাবে যে তার এই যে মাদাম ফরেস্টার যে আছে তাকে মাদাম লইসেল মূলত জেনি বলতে ডাকতো, এবং তার কাছের মানুষগুলো এভাবেই ডাকতো। তার বন্ধু তাকে চিনতে পারলো না, মানে এমন বিষয়টা হয়ে গেছে এখানে যে মাদাম লইসেল যে আছে, মাদাম লইসেলকে দেখে মাদাম ফরেস্টার চিনতে পারছে না। সে মাদাম লইসেল মাদাম ফরেস্টারকে বলতেছে যে সুপ্রভাত জেনি। তখন মাদাম লইসেল মানে মাদাম ফরেস্টার দেখে অবাক, মানে এভাবে দেখে বলছে, কে এটা, মানে সে চিনতে পারতেছে না তাকে। তো এই জন্য বলতেছে সে চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো, মানে সে বিব্রত হলো। বিষয়টা কি, কারণ সে তাকে চিনতে পারতেছে না, কিন্তু তার মানে একজন নিকটতম আত্মীয় বা ঘনিষ্ঠ মানুষের মতো তাকে ডাকতেছে, সেই নামে ডাকতেছে, কিন্তু সে আসলে চিনতে পারতেছে না। এই জন্য সে বিব্রত হলো। কে? মাদাম ফরেস্টিয়ার বলল, বিব্রত হয়ে কি বলল যে, কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না, বোধ হয় আপনার ভুল হয়েছে। বলতেছে, আপনাকে তো চিনতে পারতেছি না, আপনার মনে হয় মানে কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালোভাবে দেখেন। না, আমি মাতিলদা লইসেল। তখন সে তার পরিচয় দিচ্ছে যে, না, আমি মাতিলদা লইসেল। তো তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে বলল, হাই আমার বেচারাই মাতিলদা। তখন বলছে, আয় রে মাতিলদা, তোমার এই অবস্থা কেন? মানে তাকে দেখে এভাবে সে বলতেছে, এমনভাবে কি করে তুমি বদলে গেলে, তুমি এভাবে বদলে গেলে কীভাবে? হ্যাঁ, তো হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার এই 2 দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। এখন তাকে দোষারোপ করতেছে মাদাম ফরেস্টারকে, কে? মাতিলদা, মানে তাকে দোষারোপ করতেছে, বলতেছে যে আজকে যে আমার এই মানে এই দুর্দশা, এটা তোমার জন্য, কেবল তোমার কারণে এরকম অবস্থা হয়েছে। তখন সে কি সেই যে আমার জন্য কি করে তা হলো? তখন সে চমকে বলছে, হ্যাঁ, আমার জন্য তোমার এই অবস্থা কীভাবে, আমাকে একটু বলো তো খুলে। তখন সে বলতেছে, মাতিলদা, সেই যে কমিশনারের বলনাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। তখন মানে বলতেছে, মাতিলদা, তুমি আমাকে একটা হীরার হার দিছিলে না এই যে অনুষ্ঠান বলনাচে আমি তোমাকে নিতে গেছিলাম, মনে আছে সেটা? তখন সে বলতেছে, মাদাম ফরেস্টার বলতেছে, হ্যাঁ মনে আছে, এটা তো ভোলার বিষয় না, কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। এই তো বলতেছে মাতিলদা, বলছে, এই যে তোমার কাছে হারটা নিয়েছিলাম না, ওইটা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি, কি করে তা আবার তুমি আমাকে ফেরত দিলে? ঠিক সেখানকার মতো একটা তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে, এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিত হয়েছি। মানে বলতেছে যে হারাই গেছিলে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি তা আমাকে কীভাবে ফেরত দিলা? বলছে, আমি সেটার মতো অনুরূপ দিয়ে দিছি, এবং এই যে তোমাকে এটা দিছি না, এটা আমার এই যে এটা ধার, এটা টাকা, এই যে টাকাটা লাগছে, এটা প্রায় সম্পূর্ণটা পরিশোধ করতে আমার প্রায় 10 বছর লেগেছে। আমি অনেক মানুষের কাছে ধার দিয়েছিলাম, মানে অভাব অনটন অনেক সমস্যা দেখা দিয়েছিল, প্রায় 10 বছর লেগেছে। তো অবশেষে আমি নিশ্চিন্ত, কারণ এখন আমি তোমার প্রায় সবগুলো ঝামেলা থেকে, এগুলো থেকে মুক্ত। তখন মাদাম ফরেস্টার তার কথায় মাঝপথে থামিয়ে বলল। তখন মাদাম ফরেস্টার বলছে, আচ্ছা থামো, এভাবে মানে তাকে থামাচ্ছে, থামিয়ে গিয়ে বলতেছে, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? তখন তাকে থামিয়ে বলছে, তুমি একটা হীরার হার কিনেছিলে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, এটা কীভাবে পসিবল? মানে এটা তো আসলে হীরা ছিল না। এই জন্য বলতেছে, হ্যাঁ, তা তুমি খেয়াল করো নি, ওই দুটি একরকম ছিল। মানে এখন সে গর্বের সাথে বলছে, কে? এই যে মাদাম লইসেল, মাতিলদা বলছে তুমি সেটা খেয়াল করো নি, এটাতে মানে ইয়ার ছিল, দুইটা প্রায় মানে একই রকম ছিল, তুমি খেয়াল করো নি? মানে সে এখন গর্ব বলে, মানে সে গর্ব করে কী বিষয়ের জন্য, যে আমি এমনভাবে দিছি, সে তো এটা ধরতেও পারে নাই বলে সে গর্বের ভাবে, মানে মাতিলদা যে লইসেল ছিল সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো, মানে সে গর্ব করতেছে, সে ধরতেই পারেনি আমি এমনভাবে দিয়েছি। দেখে মাদাম ফরেস্টার মনে খুব লাগলো, এবং মাদাম ফরেস্টার বিষয়টা অনেকটা লাগলো। সে তারে দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে, মানে এভাবে তার দুইটা হাত কাছে নিয়ে মানে কি বলল যে, হাই আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফার বেশি হবে না। চিন্তা করো, মানে মাদাম ফরেস্টিয়ার যে হারটা ছিল, সে হারটা
মানে দাম 500 ফ্রার বেশি হবে না, আসলে সেটা ছিল নকল। কিন্তু মাদাম লয়েসেল বা মাতিলদা যে হারটা মনে হয় তাকে দিয়েছিল সেটা কিন্তু আসল দিয়েছিল, মানে সে নকল হার নিয়ে তাকে আসল হার দিয়েছিল। তো বিষয়টা কতটা মানে শেষে মানে এমন মানে ভাবে শেষ করছে গল্পটা, সেই রকম কষ্ট বিদায়ক একটা বিষয়। তো এই ছিল মূলত হলো আমাদের নেকলেস গল্প। আমরা চেষ্টা করেছি তোমাদের নেকলেস গল্পর দ্বিতীয় অংশটা সম্পূর্ণ খুব ভালোভাবে শেষ করার। তো আজকে এই গল্পটা আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো পর্ব নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।